স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে সহিংসতায় ৩ জন পাহাড়ি নিহত, সেনা সদস্য সহ আহত অনেকে, ১৪৪ ধারা জারি। নির্বাচনকে ঘিরে ইসির সংলাপ শুরু, কোনো শক্তির দ্বারা প্রভাবিত না হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। নীলক্ষেতে ডাকসুর ব্যালট পেপার ছাপানো নিয়ে বিতর্ক, নির্বাচনের প্রভাব নেই জানালো প্রশাসন। মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, রাজধানীতে ৮৯টি মন্দির অধিক ঝুঁকিপূর্ণ মনে করছে পুলিশ। এবার বিস্তারিত। খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রী ধর্ষণের জেরে ডাকা অবরোধে সৃষ্ট সহিংসতায় ৩ জন পাহাড়ি নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। পাহাড়িদের হামলায় মেজর সহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ জন পুলিশ সদস্য ও কয়েকজন বিজিবি সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আর হতাহতদের ঘটনায় দুঃখ প্রকাশ করে দেয়া বিবৃতিতে দোষীদের শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়ির গুইমারায় এক মারমা কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে, তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ধর্ষণে জড়িত বাকিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জুম ছাত্র জনতার ব্যানারে শনিবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত অবরোধ পালন করা হয়। অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের শনিবার রাতে খাগড়াছড়িতে ফিরিয়ে আনে প্রশাসন। এরপর অনেকেই নিজ নিজ গন্তব্যে চলে যান। দাবি আদায়ে রবিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। গুইমারার রামেশুবাজার এলাকায় সড়ক অবরোধ সরাতে গেলে সেনা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এতে মেজর সহ অন্তত ১৩ জন সেনা সদস্য আহত হয়। এ সময় গুইমারা থানার ওসি সহ ৩ পুলিশ সদস্যও আহত হয়। পরে সেনা সদস্যরা লাঠিচার্জ ও ১০ থেকে ১৫ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে উচ্ছৃঙ্খল পাহাড়ি জনতাকে ছত্রভঙ্গ করে। এছাড়া রামগড় এলাকায় উচ্ছৃঙ্খল পাহাড়িদের ইটপাটকেল নিক্ষেপে বিজিবির কয়েকজন সদস্য আহত হয়েছে। অবরোধের মধ্যেই বেলা ১টার দিকে গুইমারা উপজেলার রামেশুবাজারে আগুন দেয়া হয়। এতে বেশ কয়েকটি দোকান পুড়ে যায়, সাথে বাজারের পাশের কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়। এদিকে গুইমারায় গুলিতে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে, তবে কার গুলিতে কিভাবে তারা মারা গেছে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনার পর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বৈঠকের পর তিনি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। যারা সংগ্রাম করতেছে, যারা প্রতিবাদ করতেছে, তাদের একটা লিমিট আছে। ওই লিমিটের বাইরে কেউ কারো যাওয়া ঠিক না। আমাদের সমাজের একটা অরাজকতা সিচুয়েশনটা উদ্ভব হয় অথবা তৈরি হয়, কেউ সুযোগ নেই, এটা আমি চাই না। খাগড়াছড়িতে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে রবিবার সন্ধ্যায় বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। ভোটার যাতে পছন্দের প্রার্থী বাছাই করতে পারে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রবিবার প্রথম দিনের সংলাপে ইসিকে কোনো শক্তির দ্বারা প্রভাবিত না হওয়ার তাগিদ দেন তারা। বলেন, সরকারও যদি অবাধ নির্বাচনে বাধা সৃষ্টি করে তাহলে গণমাধ্যমকে তা জানাতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও পরামর্শ দেন তারা। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে অংশীজনদের সাথে সংলাপ করা হচ্ছে।
রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম দিনের সংলাপে ২৬ জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানায় ইসি। বেশিরভাগ নাগরিকই এতে সাড়া দেননি। সকালে প্রথম ধাপের সংলাপে বক্তারা নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির অপব্যবহার রোধ করার পরামর্শ দেন। সরকার যদি কোনো বাধা তৈরি করে, আইনগত হতে পারে, সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে সে এক্সপোজ করা। নির্বাচন কমিশনকে এই শক্তি অর্জন করতে হবে, এই সাহস অর্জন করতে হবে, তারা যাতে সরকারকে খবরদারি করতে পারে। কারণ শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ নির্বাচন করা সম্ভব নয়। প্রত্যাশা করে আছি ওনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। আরপিওর ব্যাপারে আমরা তাকিয়ে আছি। আইন মন্ত্রণালয়ে আমাদের শুধু নারী আন্দোলন না, নাগরিক সমাজের পক্ষ থেকে দেন দরবার করা হচ্ছে। বিকেলে দ্বিতীয় ধাপে শিক্ষাবিদদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় অংশীজনরা স্বচ্ছ নির্বাচনের স্বার্থে গণমাধ্যম কর্মীদের নির্বিঘ্ন যাতায়াত ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পরামর্শ দেন। পাশাপাশি সংসদ নির্বাচনের তারিখ সুস্পষ্ট করার তাগিদ দেন। নির্বাচনের সুস্পষ্ট ডেট, তারিখ সম্পর্কে এক ধরনের দুয়াশা আছে। সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে তত তাড়াতাড়ি বাংলাদেশ এবং বিদেশে যারা অপেক্ষা করছে নির্বাচন নিয়ে আমাদের দেশে, তত তাড়াতাড়ি তাদের সেই সন্দেহটা দূরীভূত হবে। সাংবাদিকদের কাছে পরিষ্কার চিত্রতা থাকলে সেটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি শক্ত সেফগার্ড। দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে তথ্যের অবাধ প্রবাহ দরকার, কোনো কিছু লুকোছাপা না করা। প্রথম দিনের সংলাপ শেষে সিইসি আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যারা ইলেকশনটাকে নস্যাৎ করতে চায় তারা তো সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ইলেকশনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এখন এই যদি তারা সাইবার অ্যাটাক করে বা ম্যালেরিয়া ঢুকাই দেয়, যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই সেফ না, সেখানে আমার পোস্টাল ব্যালট কতটুকু সেফ এটা তো আমার বুঝতে হবে। পূজার ছুটি শেষে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোকে কেন্দ্র করে আবারও বিতর্কে ডাকসু নির্বাচন। নতুন বিতর্কের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চান সাধারণ শিক্ষার্থী ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা। প্রশাসন বলছে, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। নির্বাচন চলাকালীন কিছু বিতর্ক থাকলেও সবশেষ বিতর্ক তুঙ্গে উঠেছে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপা নিয়ে। এ নিয়ে বিভিন্ন প্যানেলের অভিযোগের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও মাঠে নেমে এসেছে। চলুন জেনে নেই কি ভাবছে সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যেই নিজেদের কাজ শুরু করেছে ডাকসু নির্বাচনে বিজয়ীরা। হঠাৎই বিতর্ক উঠায় শিক্ষার্থীরা বলছেন, এ নিয়ে প্রশাসনের পরিষ্কার জবাব দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গঠিত যে নির্বাচন কমিশনটি রয়েছে, প্রথমত প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বটা হচ্ছে তাদের। আমরা এতদিন পরে এসে যখন দেখছি যে না, ভোটে হচ্ছে জালিয়াতি হয়েছে, তখন আমাদের ভোটটা আসলে কি হলো, সেটার সাথে আসলে প্রতারণাই হয়েছে বলে মনে হচ্ছে আমার এখন। সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারীরাও এই বিতর্ক নিয়ে প্রশাসনের পরিষ্কার জবাব চান। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো, যেভাবে উত্তরটা দেওয়া যায় শিক্ষার্থীদের মনোভূতভাবে সেভাবে উত্তর দিন। কারণ এটা নির্বাচিত প্রতিনিধিরা কোনো কারণে তাদের কর্মকাণ্ড পরিচালনায় বাধাগ্রস্ত হবে, সেটা আমরা কখনোই চাই না। রবিবার সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু ভোটকে প্রভাবিত করে না। 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন, আমাদের আইনে যা প্রয়োজন সেটি আমরা দেখব। তিনি জানান, ৩৯,৮৭৪ জন ভোটারের জন্য মোট 2,39,244টি ব্যালট প্রস্তুত করা হয়। ২৯,৮২১ জন ভোট দেয়ায় ব্যবহৃত হয়েছে ১,৭৮,৯২৬টি। অবশিষ্ট রয়েছে ৬০,৩18টি ব্যালট। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
দেশ পুনর্গঠনে সক্রিয় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। শনিবার ম্যানহাটনের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে শুরু হওয়া পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা। এই পরিবর্তন ছাত্ররা যা করলো সেই শক্তি আমাদেরকে দিয়েছে, এই শক্তিটা যেন হারিয়ে না, সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সাথে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা এক। ছাত্রদের অভ্যুত্থান হলো সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখা শুরু স্বপ্ন বাস্তবায়নের সঙ্গে দিয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বৈরাচারী শাসন দেশকে বিপর্যস্ত করেছে। আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদের দেশে নতুন সংগ্রামে, নতুন লড়াইয়ে, নতুন স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের পথে নিয়ে যাবে। আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের মেয়েরা, নারীরা, তারা একটা বিশাল ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও বক্তব্য রাখেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই। যতই বড় হোক, যতই ছোট হোক, যতই দূর থেকে হোক, যতই কাছে হোক। নাম্বার 2, আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ। তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। শুভেচ্ছা নামের একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে রবিবার সকালে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি শুরু হয়। চলে পূজা অর্চনা। এবছর সারা দেশে ৩৩,০০০-এরও বেশি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। চণ্ডীপাঠ, ঢাকঢোলের বাজনা, ঘণ্টা, কাসর, উলুধ্বনি, ধূপ, আগরবাতি, আলপনা এই সবই দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণের আয়োজন। মন্ত্রপাঠ ও আরাধনায় আমন্ত্রণ জানানো হয় সিদ্ধিদাত্রীকে। কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের অনুসারীদের মতে দেবীর চৈতন্যে রয়েছে সমস্ত জগৎ। তাই তো ত্রিনয়নীর আরাধনায় ও প্রার্থনায় মগ্ন ভক্তরা। আমরা সবাই ভালো থাকি, দেশ থেকে খারাপ সবকিছু দূর হয়ে যায়। ভালোবাসার মাধ্যমে পৃথিবীর মানুষকে নিয়ে যেন আমরা সুখে থাকতে পারি। অসাম্প্রদায়িক চেতনা, আমরা সেই চেতনাটা ধারণ করতে চাই। উৎকণ্ঠা দূরে ঠেলে দেশ ও দশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় নতজানু সনাতনীরা। আজকে ষষ্ঠী মাতার কাছে আমরা আমাদের সন্তানদের জন্য মঙ্গল কামনা করি। দেশের সার্বিক পরিস্থিতির যাতে উন্নতি হয়, সবকিছু যাতে একটু স্টেবল হয়। দুর্গতি নাশিনীর আশীর্বাদের অপেক্ষায় ভক্ত মন। এবার দেবী মর্তে এসেছেন গজে চড়ে, আর বিদায় নেবেন দোলায়। মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধাবৃদ্ধি, শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক, এই প্রার্থনা ছিল। দেবীর কৃপায় আমরা সব ধরনের যে প্রতিকূল অবস্থা সেগুলো থেকে মুক্তি পাব এবং আমাদের উন্নতি এবং আমাদের শান্তি সমৃদ্ধি অব্যাহত থাকবে। 2 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে এবারের শারদোৎসব। কল্পারম্ভ আর বিহিত পূজার মধ্য দিয়ে বোধনের ঘট স্থাপন। পুরনো রূপে পিতৃগৃহে মা উমা। ধূপধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যে মা উমাকে বরণের মধ্য দিয়ে সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নতজানু ভক্তের হৃদয়।
স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা। ঢাকা মহানগরে 254টি মন্দিরের মধ্যে 89টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। রবিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চেয়েছে ছাত্র জনতা। সেই লক্ষ্যকে সামনে রেখে সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনে এগোতে চায় এনসিপি। সকল ধর্ম, মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিনে এগোতে চাই। জাতীয় নাগরিক পার্টি সেই জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইস্তিহারেও আমরা যাতে সকল নাগরিকের সমান মর্যাদা, সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এর আগে বিকালে ঢাকেশ্বরী মন্দিরের পূজার সার্বিক নিরাপত্তা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপকে 4টি শ্রেণীতে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ 89টি, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না। আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না। দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে 2200 সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি বিসর্জনের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর 2400 জন সদস্য মোতায়েন থাকবে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2400 ফোর্স মোতায়েন থাকবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। 12,000 টাকা বিমান ভাড়া কম ধরে 4,67,000 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এই নতুন প্যাকেজ ঘোষণা করেন। তিনি বলেন, সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ধর্ম উপদেষ্টা জানান, গত বছর বাংলাদেশ থেকে 87,100 জন হজ পালন করেছেন। সামগ্রিক বিবেচনায় এদেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে যারা হজ পালনের জন্য নিয়ত করেছেন, তাদের মধ্যে হজ প্যাকেজ নিয়ে বিশেষ আগ্রহ ও কৌতূহল রয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,54,830 টাকা। অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। আগামী ডিসেম্বর মাসে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের সিদ্ধান্ত স্থগিত করেছে আয়োজক বাংলা একাডেমি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি একথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে জানিয়েছেন, বইমেলা নির্বাচনের আগে করা সম্ভব হচ্ছে না। গত 21 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় অমর একুশে গ্রন্থমেলা জাতীয় নির্বাচনের পর আয়োজনের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলা একাডেমিকে জানানোর পর ডিসেম্বরে বইমেলা করার সিদ্ধান্ত স্থগিত করা হলো। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মামলায় সবশেষ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর সাক্ষ্য দেন। তার দেয়া জবানবন্দির ওপর জেরার জন্য সোমবার দিন ঠিক করা হয়েছে। জুলাই আন্দোলনের এক পর্যায়ে গত বছরের 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তদন্ত শেষে শুরু হয় বিচার কার্যক্রম। রবিবার 3 আসামির বিরুদ্ধে সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেন। আলমগীর মামলার 54তম সাক্ষী। তার জবানবন্দির শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের 17টি ভিডিও দেখানো হয়। এসব ভিডিওতে জুলাই আগস্টে সংগঠিত অপরাধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। স্বচ্ছ বিচারের স্বার্থে মামলার কার্যক্রম বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। তাদের কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে,
তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তারই বিচারের সর্বশেষ সাক্ষী 17টি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী জেটাই খান পান্না লড়বেন বলে জানিয়েছেন তিনি। জনাব হাসানুল হক ইনুর পক্ষে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে 2 নম্বর কোর্টে এবং 2 নম্বর কোর্ট সেটা অ্যাকসেপ্টও করছে, কিন্তু এটা লিস্টে আগে থেকে ছিল 1 নম্বর কোর্টে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর আজিমপুরে দায়রা শরীফ আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ারে অভিযান চালিয়ে 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার সকালে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ। গুলশানারা মাসুদা টাওয়ারের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়। সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয়। এর মধ্যে রয়েছে 2টি BMW, এছাড়া একটি কালো রঙের নিশান পেট্রোল, একটি সাদা প্রোটন প্রাইভেট কার, একটি সাদা টয়োটা IST এবং একটি লাল টয়োটা। বর্তমান সরকার তথ্য অধিকার আইনে দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে, কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এই আইনের কার্যকারিতার বিকল্প নেই। রবিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনায় বক্তারা একথা বলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2025 উপলক্ষে রবিবার রাজধানীর গুলশানে এই সেমিনারের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। এতে গণমাধ্যম কর্মী এবং তথ্য অধিকার বিষয়ে কাজ করা দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এই সময় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার বর্তমানে একটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশে শতকরা 60% প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের বাইরে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের যারা সরকার পরিচালনায় সরকারের শীর্ষ পদ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদেরকে একটা জিনিস উপলব্ধি করতে হবে যে সরকারি তথ্য সরকারের তথ্য নয়, সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয়, সরকারি তথ্য জনগণের তথ্য এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানার। রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনা গেলে জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার আইনের আওতায় আসা দরকার এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক স্বীকৃত প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশায় দুরাশা। তিনি জানান, আগামী নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয় ব্যয় বিবরণী ও অন্যান্য তথ্য জনগণের সামনে প্রকাশের প্রস্তাব করা হয়েছে। ভোটারদের প্রার্থীদের সম্পর্কে তথ্য প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে যদি দূরে রাখতে পারে, তাহলে এই ভোটারদের প্রার্থীদের সম্পর্কে তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সরকারি কর্মকর্তাদের তথ্য গোপনের প্রবণতায় পরিবর্তন না এলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না বলে মন্তব্য করেন তারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ছায়াশক্তির বাধায় গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও সরকার বাস্তবায়ন করতে পারেনি। রবিবার ঢাকায় সিজিএসের আলোচনা সভায় এমন মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। এতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর নানা প্রতিবন্ধকতায় অনেক কাজ এগিয়ে নেওয়ার সুযোগ হয়নি। নির্ধারণ করে দিতে পারে। রবিবার রাজধানীর সিটাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। ইউনিয়নের কিন্তু গৌরবোজ্জ্বল অধ্যায়ও আছে। আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এতে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও গণমাধ্যমে রাজনীতির প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা। দলগুলোর ইশতেহারে কোনো অঙ্গীকার করতে পারে, আমি কয়েকটা অঙ্গীকার সরাসরি প্রস্তাব করি। একটা আমার কাছে মনে হচ্ছে যে মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। গণমাধ্যমের উচিত আমাদেরকে জবাবদিহির আওতায় আনা, কারণ দিন শেষে তো রাজনীতিবিদদের কাছে যেতে হয়। সম্ভব হলে সামনে নির্বাচনে আমি মনে করি যে মিডিয়ার মুখোমুখি রাজনীতিবিদদের আমাদের হওয়া উচিত। এটা আপনারা করেন।
ক্ষমতার কাছাকাছি থাকবার একটা আকাঙ্ক্ষায় যে গণমাধ্যমটি বিকশিত হচ্ছে, সেই গণমাধ্যমের কাছ থেকে আমরা আগামী দিনে খুব ভালো কিছু পাবো কিনা সেই প্রশ্ন কিন্তু থাকেই। সরকার বদলের সঙ্গে সঙ্গে তাদের আনুগত্য বদলে যায়। আনুগত্য দিয়ে কোনো স্বাধীন সংবাদ মাধ্যম সম্ভব নয়। সবাই কি বিসিএস ক্যাডার হবেন? বিসিএসে যাবেন? বিসিএসে মাত্র 1000-2000 পোস্ট, আর বাকিরা কি করবেন? অনেক যোগ্য মানুষ আছে যারা সাংবাদিকতা করেন, সুতরাং তাদের জীবনমানের বিষয়গুলো এটার মধ্যে আসা উচিত। মিডিয়াকে বলা হয় বাংলাদেশের দর্পণ। মিডিয়া সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকারের ব্যর্থতা নয় যে এই সরকার ইচ্ছাকৃতভাবে এই মিডিয়া সংস্কারটা চায় না। গণমাধ্যম সংস্কারের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের তাগিদ দেন। এ সময় তথ্য উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো চাইলে 1 মাসের মধ্যে এই আইন বাস্তবায়ন সম্ভব। সরকার চাইলে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আপনাদেরকে পারতে হবে। আগামী 4 মাস সময় আছে। এই 4 মাস যদি আপনারা চেষ্টা করেন, আপনারা পারবেন। কিন্তু আপনারা যদি ওই আমলাদের কথা শোনেন, করতে পারবেন না। আপনারা অন্য স্টেক হোল্ডারদের দিকে তাকিয়ে থাকেন, করতে পারবেন না। রাজনৈতিক দলগুলো চাইলে আমি 1 মাসের মধ্যে আইন করে দিতে পারবো, যদি না চায়, তাদের সদিচ্ছা না থাকে। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমলারা যুক্ত। আমলারা বসে আছে কখন পরবর্তী সরকার আসবে, এন্ড এই আইনগুলো তারা তখন পাশ করবেন। বিগত 2 মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে 39 জন নিহতের ঘটনায় মামলা করেছে দেশটির পুলিশ। মামলায় বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের 2 শীর্ষ নেতা সহ 6 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে 20 লাখ রুপি ও আহতদের 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। এছাড়া মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশ ডাকলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শতাধিক মানুষ হতাহত হয়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খাগড়াছড়িতে সহিংসতায় 3 জন পাহাড়ি নিহত, সেনা সদস্য সহ আহত অনেকে, 144 ধারা জারি। নির্বাচনকে ঘিরে স্থির সংলাপ শুরু, কোনো শক্তির দ্বারা প্রভাবিত না হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। নীলক্ষেতে ডাকসুর ব্যালট পেপার ছাপানো নিয়ে বিতর্ক, নির্বাচনের প্রভাব নেই জানালো প্রশাসন। এবং মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, রাজধানীতে 89টি মন্দির অধিক ঝুঁকিপূর্ণ মনে করছে পুলিশ। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।